বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন ইতিহাসবিদ, শিক্ষক, সম্পাদক এবং আরও নানা পরিচয়ে পরিচিত প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সর্বজন শ্রদ্ধেয়, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেক দিন ধরেই সংস্কার এবং ঐকমত্য নিয়ে কথা হচ্ছে। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। এটাতে প্রাথমিক যা সূচনা গতকালকে ছিল, 26টি রাজনৈতিক দলের প্রায় 100 জনের মতো বা খানিকটা বেশি কম রাজনীতিকে এই আলোচনায় অংশ নিয়েছেন। জাতীয় ঐকমত্যের ব্যাপারে আপনার কতটা আশাবাদী আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কঠিন প্রশ্ন করেছেন। বাঙালি সম্পর্কে বলা হয়েছে যে বাঙালি যদি দুজন থাকে তো 3টি রাজনৈতিক দল করে ফেলে। সেই জাতির মধ্যে জাতীয় ঐকমত্য এটি প্রয়োজন। জাতীয় ঐকমত্য একসময় তৈরি হয়েছিল 71-এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে। তবু সেই সময় একজন বা যাদেরকে রাজাকার বলি আমরা, 71-এ জামাতে ইসলামীর বাংলাদেশ বিরোধী ভূমিকা আমরা লক্ষ্য করেছি, কারণ আমার চোখের সামনে বাংলাদেশ হয়ে উঠেছে। তো তখন একটা ঐকমত্য ছিল। বাংলাদেশ রাষ্ট্রটি যেভাবে নির্মিত হবার কথা সেভাবে হয়নি, এবং 5ই আগস্টের নাটকীয় ঘটনাবলীর মধ্য দিয়ে একটা পট পরিবর্তন হয়েছে ঠিকই, এবং আমরা এখন প্রত্যাশী হচ্ছে জাতীয় ঐকমত্যের। তো জাতীয় ঐকমত্য তৈরি করবার মতো পরিবেশ পরিস্থিতি হয়েছে কিনা সেটিও প্রশ্ন। এবং জাতীয় ঐকমত্য কমিশনের গতকাল একটি সভা হয়েছে, আপনি উল্লেখ করছিলেন, আমরাও জানি। তো এখন কথা হচ্ছে কাদেরকে নিয়ে, কোন বিষয়ে ঐকমত্য। আমরা লক্ষ্য করলাম যে ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে দিয়ে একটি জাতি কখনো এগোতে পারে না, এই কথাটা বললেন জামাতে ইসলামের আমির। অথচ ইতিহাস ঐতিহ্য তিনি ভুলে যাচ্ছেন কেন? সেইটা আমার প্রশ্ন। আর প্রশ্ন হচ্ছে ঐকমত্য আমরা চাই, ঐকমত্য হওয়া দরকার, কারণ ঐকমত্য হয়েছিল বলে বাঙালি স্বাধীন হয়েছিল সেদিন। আবার ঐকমত্য না হলে রাষ্ট্রটি নির্মাণ করতে পারবে না, আমার সেই বিশ্বাস, আমি মনে করি। তো এখন কথা হচ্ছে দেশটি 71-এ যে মুক্তিযুদ্ধ শুরু করলো, সেখানে মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার একটি ঘোষণাপত্র দিয়েছিল 10ই এপ্রিল 1971। এবং মোসাবিদা করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, তখন তরুণ। এবং তার কাছে শোনা আমার যে একটা নড়বড়ে টেবিল, ভাঙা টেবিল ল্যাম্প, কোন রকম করে তিনি, তার কাছে কোনো বইপত্র নেই, সব কিছু মিলিয়েই তার স্মৃতি থেকে, মাথা থেকে তিনি লিখেছেন। এবং তিনি তারপরে কলকাতা আদালতের প্রবীণ আইনজ্ঞ রায়চৌধুরী, তাকে দেখানো হলো, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকারের, দেখালেন। তখন তিনি বললেন যে এই দলিলে দাঁড়ি কমা সেমিকোলন বাদ দিয়ে যেন পড়া হয়। তো আমার গর্বে বুকটা ফুলে উঠে যে বাঙালির কত প্রতিভা। যাকে ব্যারিস্টার আমিরুল ইসলামের কোনো পাত্তা পাইনি বিগত সরকারের আমলে। সেখানে বলা ছিল সাম্য,
মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ব্যারিস্টার আমির ইসলামকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কেন ওই কথা লিখলেন। দেখলাম যে তিনি বলেছেন মুক্তিযুদ্ধের লক্ষ্য নির্ধারণ করবার জন্য। আর একটা হচ্ছে যে ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা মাথায় ছিল, সেটা আমি বাংলাদেশের প্রেক্ষাপটে উপস্থাপন করলাম। তো এখন 1972-এর 16 ডিসেম্বর যে সংবিধান হলো, তার 7(1) ধারায় বলা হলো যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটি আমার পছন্দনীয় নয়। রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র নয়, গণরাষ্ট্র হতে হবে। গণরাজ্য ছিল, গণরাষ্ট্র হতে হবে। তো যাকে এখন কথা হচ্ছে যে ওই ধারা স্বাধীনতার ঘোষণাপত্রের বাস্তবায়নের জন্য এই কথা বললেন, কিন্তু এই কথা বলেই কি বাংলাদেশ হলো? আমি বা আপনি বা এখানে যারা আছি, গাড়ি দিয়ে যখন রাস্তায় যান তখন মাঝে মাঝে গাড়ি থেমে যায়। কী ব্যাপার? প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যাবেন, কাজে গাড়ি থামিয়ে দেয়। আর ফুটপাতে যার লোকজন থাকে, পুলিশ তাদেরকে ঠেলা গুঁতো দিয়ে ভেতরে ঠেলে দেয়। তো 7(1) ধারা কি তখন বাস্তবায়ন হয়? এদেশে ক্ষমতার মালিক জনগণ, এই কথাটা কি মনে পড়ে আমার তো মনে পড়ে না। তো সেই জন্যে আমি মনে করি রাষ্ট্র বিকৃত হয়ে গেছে, এবং বিকৃত হওয়ার অনেক কারণ আছে, যে কারণে খুব সামান্যই সংস্কার কমিশনের মধ্য দিয়ে আলোচিত হয়েছে। আমার এক কথার একটা দিক গেল, ঐকমত্য আমি চাই, কিন্তু কিভাবে তা আমি এখনো নির্দেশ করতে পারছি না। তা 2, সংস্কার করা প্রয়োজন, আমি অস্বীকার করব না, কিন্তু তারা যেটা ঐকমত্য চাইছেন, আমরা যেটা বুঝেছি যে যে কমিশনগুলো রিপোর্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টগুলো ধরে ধরে তারা কতটা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারেন। নির্বাচনের পূর্বে কি সংস্কার তারা করবেন, নির্বাচিত সরকার হলে কি হবে, একটা সিটিজেন চার্টার তৈরি করা যায় কিনা, এরকম কিছু একটা তারা হয়তো চিন্তা করছেন। আমরা শিওর সংস্কার আমরা চাই, রাষ্ট্রের সংস্কার চাই, সব কিছু চাই। আমার রাজনৈতিক ব্যবস্থারও সংস্কার চাই, কিন্তু কারা করবে? অনির্বাচিত সরকার কখনোই না। অনির্বাচিত সরকার গণভোটও করতে পারে না। একমাত্র নির্বাচিত সরকার গণভোট করতে পারে, সব কিছু করতে পারে। পার্লামেন্ট কোথায় যে অনুমোদন হবে? ট্রাম্প সাহেব তো প্রথম দিনেই 100টার বেশি নির্বাহী নির্দেশ দিলেন, সব এখন আটকে যাচ্ছে, সব আটকে যাচ্ছে। তো কাজেই নির্বাহী নির্দেশে সব কিছু হতে পারে না। ডক্টর ইউনূস বলেছেন যে আমরা সিভিল সোসাইটির কাছে যাব। সিভিল সোসাইটি বাংলাদেশকে, যখন সিভিল সোসাইটি বাংলাদেশে বলা হয়, আমার কানে পড়ে ইভিল সোসাইটি। সিভিল সোসাইটি গড়ে উঠতে দিয়েছি অ্যালেক্সিস ডি টকভিলে 1832-এ ডেমোক্রেসি ইন আমেরিকা নামে একটি বই লিখলেন। তিনি বললেন যে আমেরিকায় সিভিল সোসাইটির ভূমিকা শক্তপোক্ত, সেই জন্য গণতন্ত্র হয়েছে। এখন আছে কিনা তা নিয়ে প্রশ্ন, কিন্তু তখন তো ছিল। বাংলাদেশের সিভিল সোসাইটি কোথায়, আমার প্রশ্ন। আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার আতাউর রহমান ঢালী, আপনার দলও এই গতকালকের সংলাপে গিয়েছে, এবং যদিও এটা প্রাথমিক সংলাপের যা সূচনা তারা করেছেন, কতটা আশাবাদী? প্রশ্নটা এই কারণে যে ইতিমধ্যেই গত 6 মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেক আলোচনা, অনেক বিতর্ক, অনেক মতবিরোধ, সেই জায়গা থেকে আমি বোধহয় ধন্যবাদ, এখানে একজন বিজ্ঞ আলোচক, আমাদের প্রখ্যাত শিক্ষক, ইতিহাসবিদ এখানে আছেন। আপনার পূর্ববর্তী যে টক শোতে আবার আপনার মনে থাকার কথা, কারণ আপনার স্মরণ শক্তি অত্যন্ত প্রখর, আমি জানি। সেইখানেও কিন্তু আমি আলোচনার ব্যাপারটা, যে আজকে যে সরকারের ভিতরে যে বিভিন্ন রকমের আমি বলবো যে অসামঞ্জস্যতা আছে, এই অসামঞ্জস্যতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য এবং তাদের এক এক
এক একজন উপদেষ্টা এক একভাবে একই বক্তব্য ভিন্নভাবে দিচ্ছে, এবং এই যে অসামঞ্জস্যতা এবং সমন্বয়হীনতা, এর কারণে সমাজে এটার প্রতিফলন প্রতিনিয়ত ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, গভর্নেন্স বলেন, সমস্ত জায়গায় ঘটছে। এবং সেই জন্য একটাই আমরা বারবার, আমি আগের তো বলছিলাম যে অতি দ্রুত ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে দ্রুত আলোচনার মধ্য দিয়ে এইগুলোকে সমাধানে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেরিতে, এটা আরও আগে প্রয়োজন ছিল, দেরিতে হইলেও এই সরকার এটা শুরু করেছে। এটা আমাদেরকে আশান্বিত করে এখন আলোচনা কোন দিকে যাব। তো আমাদের স্যার সিভিল সোসাইটির কথা বলতে গিয়ে স্যার বলছেন সিভিল সোসাইটি না ইভিল সোসাইটি। ইয়েস, এই গত 16 বছর যারা শাসন করেছে এখানে কোনো সিভিল সোসাইটির অস্তিত্ব তারা রাখেনি। আমি বলবো সেই আমলটাই ছিল ইভিল সোসাইটির সময়। এই সিভিল সোসাইটি কোনো ধরনের কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের অন্যায়, অত্যাচার, গুম, খুন, টাকা পয়সা, লুটপাট, এবং এই সিভিল সোসাইটির একটা অংশ, তারা এটার অংশ হয়ে গেছিল, এই লুটপাটের অংশ হয়ে গেছিল, এই স্বৈরাচারের অংশ হয়ে গেছিল। তো সেই জন্যই বোধহয় আমার স্যার এটাকে ইভিল সোসাইটি বলেছে, ইভিল সোসাইটি, হ্যাঁ আমার মনে হয়। এবং ওদেরকে লক্ষ্য করি, তো সেই ইভিল সোসাইটির থেকে আজকে আবার সিভিল সোসাইটির দিকে যেতে হলে আমাদেরকে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার অতি দ্রুত। হ্যাঁ, আমাদের দেশে নির্বাচন নিয়ে বিতর্ক ছিল বিভিন্ন সময়, যারাই ক্ষমতায় গেছে তারাই এটাকে বিতর্কিত করেছে, যারাই। হ্যাঁ, তো প্রত্যেকের আমলেই এই বিতর্ক ছিল বলেই সবাই মিলেই কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকার যে ধারণাটা আমরা সবাই মিলেই করেছিলাম। কিন্তু দেখেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা একটা অনির্বাচিত সরকারের অধীনে যে 4টা ইলেকশন হয়েছে, যে 4টা ইলেকশনকে নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ নেই। অথচ আমরা বলার সময় বলি যে অনির্বাচিত সরকার দিয়ে চলবে না, অথচ এই নির্বাচিত সরকাররাই কিন্তু, আওয়ামী লীগ তথাকথিত নির্বাচিত সরকাররাই কিন্তু আমাদের যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূলেই ছিল গত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। আমি স্বৈরাচার বলবো না আওয়ামী লীগকে, আই উইল সে ফ্যাসিস্ট। দে ওয়ার ফ্যাসিস্ট, স্বৈরাচারেরও এক ধাপ উপরে। স্বৈরাচার ছিল এরশাদ, এক ধাপ উপরে ছিল তারা। আর স্যার বলছেন যে 10ই এপ্রিল আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, সেখানে সামাজিক মর্যাদা থেকে শুরু করে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সাম্য, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, এই তিনটাকে, এই 54 বছর বয়স হয়েছে, এই তিনটাকে আমরা পদদলিত করেছি আমাদের এই সমাজে। যে জাস্টিস বলতে নাই, আজকে প্রত্যেকটি সরকার কিন্তু নির্বাচনী ঘোষণার সময় দেখা গেছে দিছে যে আমরা মানে এই থেকে পৃথক করব, বিচার বিভাগকে স্বাধীন করব। আপনি এখন মনে করেন কিনা যে এখন আসলে এই যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট ধরে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? আওয়ামী লীগ এখন ভিজিবল নয়, আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল বাংলাদেশের, যে এটা খুব যাই তারা করে থাকুক না কেন, তারপরে যত কাজটা, এবং জামায়াত ইসলামী এখন অত্যন্ত প্রভাবশালী হচ্ছে ক্রমশ, মাঝখানে বিএনপি আছে, অন্যান্য ডান বাম অন্যান্য রাজনৈতিক দল। আমাদের ঐক্য ছিল, সেটা হলো আন্দোলনের ঐক্য ছিল, কিন্তু জামাতের যে বেসিক সমস্যা, যতক্ষণ এটা জামাত 71 সম্পর্কে তাদের মূল্যায়ন পরিবর্তন না করবে, ততক্ষণ জামাত আমার মনে হয় না এই দেশের রাজনীতিতে এখনো। আমি ধরেন আমার জামাতের জামাত শব্দটা কি অন-ইসলামিক নয়? জামাত ওই ব্যাখ্যায় আমি স্যার যাচ্ছি না, এটা স্যার আপনার কাছ থেকে শুনবো আমরা। হ্যাঁ, এই ব্যাখ্যা আপনি দিবেন স্যার। আমার কথা হলো, আমি জামাতের আমির শফিকুর আমার খুবই
একজন ব্যক্তিগতভাবে পরিচিত, কারণ আমরা সে দুইজন, আমি মাঝখানের রুমে, জামাতের প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজন আমার দুই পাশের রুমে জেলখানায়, আওয়ামী লীগ আমাদেরকে একসাথেই জেলখানায় রাখছিল। Good. তো সেই সময়ও আমি এই প্রশ্নগুলি ওনাদেরকে, ওনাদের যদি স্মরণ থাকে, বারবার বলেছি, লিখিতভাবে বলেছি, যে আপনারা যেই ন্যারেশনটা দেন যে 71-এ আপনারা, এটা চরম একটা মিথ্যা, এবং 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনারা ছিলেন, এটাই হচ্ছে বাস্তব। বাংলাদেশ আপনারা চান নাই, এটাই হচ্ছে বাস্তব। এখন আপনারা চান, ভালো চান, কিন্তু আপনারা এখনও প্রকাশ্যে আপনারা এটা জনগণের কাছে বলেন নাই। এটা জামাতের আগামী দিনে আগাইতে হইলে এটা তাদেরকে করতেই হবে। না করে বাংলাদেশের এই 30 লক্ষ শহীদ, যেমন আমি পার্সন হিসাবে বলি, মাই ফাদার হ্যাভ বিন কিল্ড বাই পাক আর্মি। আমি আমার বাবার লাশটাও পাইনি। কাজে আমার আগেই কিন্তু আওয়ামী লীগ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। আমাকে একবার আওয়ামী লীগ জিজ্ঞেস করেন নাই আমি যে শহীদ, আমার শহীদদের কি হবে। আওয়ামী লীগ মানে সবাইকে না, কিন্তু তারপরেও তারা তাদের বিচার করতে পারেনি। যতই অজুহাত দেয় যে আমরা ট্রাইব্যুনাল করছি, এই সময় কম ছিল, কিন্তু আন্তরিকতার তখনও অভাব ছিল। আমি একজন শহীদ পরিবারের লোক, মুক্তিযোদ্ধা, একজন আমার ভাইয়েরা মুক্তিযোদ্ধা, তা আমি এটা ভুলবো কিভাবে? আমার সন্তান যখন আমার পারিবারিক কবরস্থানে যায়, জিজ্ঞেস করে যে আমার দাদার কবর কোথায়, আমি যখন কবর দেখাতে পারি না, আমি মুখটা ফিরাই নেই, এই প্রশ্নের উত্তর কি জামাত দিতে পারবে? অবশ্যই। তো আজকে স্বাধীনতার পরে ত্রুটি শুরু হয়েছে। যেমন আমাদের যে সংবিধানে সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, 4টা মূলমন্ত্র, এই 4টা কিন্তু একে অপরের এর ভিতরে বৈপরীত্য। এটা দিয়ে আপনি একটা রাষ্ট্র, সমাজতন্ত্র ইজ ইটসেলফ ইজ এ হাইলি ডেমোক্রেটিক সোসাইটি। সমাজতন্ত্রে জাতীয়তাবাদ থাকে না। সমাজতন্ত্র ইটসেলফ ইজ ধর্মনিরপেক্ষ। সোশ্যালিজম ইজ ইটসেলফ ইজ ধর্মনিরপেক্ষ। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য নিয়ে স্বাধীন হওয়ার 1 মিনিট আমি চলে আসতেছি। এবং যে কারণে দেখেন মরহুম শেখ মুজিবুর রহমান উনি পার্লামেন্টে দাঁড়ায় বলছিলেন তোরা বাঙালি হয়ে যা। মানবেন্দ্র লারমা যখন বক্তৃতা যখন বলছিল বাঙালি জাতীয়তাবাদ লিখছিল, আসলে তো যে 27টা ক্ষুদ্র জাতিসত্তা আমাদের দেশে আছে, তারা তো কেউ বাঙালি না। তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে এই জাতীয়তা নিয়ে লড়াই করে আইসা আমরা একই ভুল 72 সালের সংবিধানে করলাম। সেই লিগেসি আমরা এখনো টানতেছি। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, ধন্যবাদ। আপনি জামায়াতের জনাব আতাউর রহমান ঢালির অনেক কথা থেকে অনেক প্রসঙ্গ আমি পেয়েছি, সেগুলো চর্চা করি আর কি। প্রথমত আপনি অবশ্য আপনার কথা আছে যে সংবিধানে যে সংস্কার কমিশন যে কটা আছে সব কটি নিয়ে বাস্তবায়ন করব কি করে। প্রথমত আমি সংবিধান নিয়ে কথা বলি। সংবিধানে ওই যে বললাম প্রজাতন্ত্র, রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র, এটা হয় না। আমি আনিসুজ্জামান স্যারকে বলেছি যে স্যার আপনি এটা ভুল করেছেন, এটা মেনে নেন। কারণ অনুবাদ করতে গেলে আমি বাংলা একাডেমির মহাপরিচালক হিসাবে শিখেছি শুধু 2টো ভাষা জানলে হয় না, ইতিহাসও জানতে হয় বিষয়। বাংলাদেশে এক সময় গণরাজ্য ছিল খ্রিস্টপূর্ব 6 শতকে। সিদ্ধান্ত গৌতম যার অংশ ছিলেন, সেই জন্য বৌদ্ধ ধর্মকে গণতান্ত্রিক বলি আমি। আর পশ্চিমে গণতন্ত্রের সূচনা খ্রিস্টপূর্ব 5 শতকে এথেন্সে। তো তার 100 বছর আগে বাংলায় গণতন্ত্রের সূচনা হয়েছিল। সুতরাং বাংলায় গণরাজ্য ছিল তখন, এখন গণরাষ্ট্র 17 শতকের পর থেকে। রিপাবলিকের বাংলা গণরাষ্ট্র হবে। 1, 2 গণতন্ত্রে ফেরত যেতে হবে আমাকে। গণতন্ত্রায়ন নয়, গণতন্ত্রে ফেরত যেতে হবে। গণতন্ত্র ছিল আমার। আচ্ছা,
তো এখন প্রজাতন্ত্র লেখা আছে, সেটা তো সংস্কার হয়নি। বাংলাদেশে কি রাজা আছে না জমিদার আছে? যে আমরা সবাই প্রজা। আমরা 9 মাস মুক্তিযুদ্ধ করে, 8 মাস 21 দিন মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশে প্রজা হয়ে গেলাম। 24 বছর 4 মাস 3 দিন সংগ্রাম করলাম, মুক্তিযুদ্ধ করলাম 8 মাস 21 দিন, তারপর কি প্রজা হয়ে গেলাম? প্রজাতন্ত্র বলবো কি করে আমি? এক, এটা সংস্কার করা দরকার। 2, দেখুন সংস্কারের রিপোর্ট তো অনেক আছে, প্রতিবেদন। যেমন ডক্টর হুদা কমিশন, যিনি ছিলেন এটিএম শামসুল হুদা, আমার শিক্ষক, তিনি যাবার সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যাবার সময় একটা বিস্তারিত প্রতিবেদন দিয়ে গেছেন, আমি পড়েছি। প্রতিবেদনে কিভাবে নির্বাচন সংস্কার করা যায় তার কথা তিনি বলেছেন। আওয়ামী লীগ সরকার কোনোই গুরুত্ব দেয়নি। নুরুল হুদা পুলিশের মহাপরিদর্শক ছিল, আমার ছাত্র, ডাইরেক্ট ছাত্র, একেবারে সরাসরি ক্লাসে পড়ে। সে যাবার সময় এমনি বিস্তারিত প্রতিবেদন দিল। সাহারা খাতুন কিছুই গুরুত্ব দেননি, ফেলে রাখলেন। তো পুলিশের প্রতিবেদন তো আছেই, নির্বাচনের সংস্কার প্রতিবেদন তো আছেই। উপরন্তু নূর খান, পাকিস্তান আমলে, যেখানে আমি সাক্ষ্য দিয়েছি ছাত্র হিসাবে, নূর খানের প্রতিবেদনও আছে। তো কাজেই সংস্কার করতে, আমি তো বলেইছি সংস্কার চাই, কিন্তু সংস্কার করার দিক নির্দেশনা আসতে হবে। কাদের মাধ্যমে আসতে হবে? যারা লেখাপড়া জানেন, যারা দেশ জানেন, দশ জানেন, সব জানেন। তো সেই, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ সম্পৃক্ত ব্যক্তিবর্গ এখনও অনেকেই বেঁচে আছেন। তাদের সঙ্গে হাসিনা সরকারও আলোচনা করেননি, বর্তমান সরকারও আলোচনা করছে না। ব্যারিস্টার আমির ইসলাম, ডক্টর কামাল হোসেনের সঙ্গে কি সংবিধান নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমি জানি না। তো 1, 2, তারপরে ধরুন ডক্টর কামাল হোসেনের সঙ্গে আমার যতদূর মনে পড়ে যে ওনারা কমিশন দেখা করেছিলেন, বাট ব্যারিস্টার আমির ইসলাম, কামাল হোসেন একটা সভায় আমার সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মিলনায়তনে বলেছিলেন সংবিধানকে সময়োপযোগী করতে হবে। আমি বলেছেন যুগোপযোগী, তিনি বলেন সময়োপযোগী, একই কথা আর কি। যাকে তারপরে নির্বাচনকে উনি বলেছেন, আতাউর রহমান ঢালি চমৎকার করে বলেছেন, সবাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশে এতদিনে প্রতিটি সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তো কাজে নির্বাচন আর নির্বাচন নাই। আমাদের এক প্রধান নির্বাচন কমিশনার বলতেন, পটুয়াখালীর উচ্চারণ নির্বাচন, তো নির্বাচন জায়গায় নির্বাচন হয়ে গেছে আমাদের। তো সেই জায়গাগুলো শুদ্ধ করতে হবে। এটা ঠিক, কিন্তু কীভাবে করব, কেমন করে করব, এইটি প্রশ্ন আমার। এই সরকার যদি নির্বাচিত সরকার এই সমস্যা করেছে, অনির্বাচিত সরকারও সমস্যা করেছে, তা আমরা যাব কোথায়? তো সেই জন্যে আমার সতীর্থ বন্ধু ডক্টর সালেহুদ্দিন আহমেদ, যিনি একজন অন্যতম উপদেষ্টা, তিনি বলেছেন যে পদচিহ্ন রেখে যেতে চাই আমরাও তো চাই যে আপনারা পদচিহ্ন রেখে যান, কিন্তু কীভাবে রাখবেন? আজকে 6 মাস অতিক্রান্ত, আমি এখনও বাজার করতে পারি না। আমি বা আমার স্ত্রীর কোনো চাকরি নাই আমাদের, কিন্তু আমরা চলি কী করে? বাজার প্রতিদিনই বাজার করতে, আমার গাড়ি চালকের সঙ্গে বাজার করতে যাই, আমি একা পারি না, কিন্তু প্রতিদিনই আমার নিত্য পণ্যের দাম আকাশচুম্বী হচ্ছে। এটা কী করে হচ্ছে? এবং আমি বারবার বলেছি আমার কথকতার অনুষ্ঠানে যে কে.এস. লালের একটা বই আছে, দ্য প্রাইস কন্ট্রোল সিস্টেম অফ আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলেন আমাদের ছাত্র জীবনে মুখস্থ করে পাশ করতে হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতেছে। হ্যাঁ,
তো সেখানে আছে যে সরবরাহ ঠিক থাকলে সরবরাহ ঠিক কেন বেঠিক হচ্ছে? মধ্যস্বত্বভোগী, যেমন গত পরশু দিন আমি গাউসিয়া ওই কাঞ্চন ব্রিজের ওপারে যে ওখান থেকে টমেটো কিনলাম, দরদস্ত করিনি, 15 টাকা কেজি, কিন্তু পলাশী বাজারে আমি কিনি 40-50 টাকা কেজি। এই যে কেন হচ্ছে পার্থক্যটা, এই কাজটি করেছিলেন আলাউদ্দিন খালজি। তার লেখাপড়া কদ্দূর ছিল আমি জানি না, কিন্তু তিনি তো পেরেছিলেন বলে আমার মুখস্থ করে পাশ করতে হয়েছে পড়ে। তো এরা পারে না কেন? কেন পারে না? আমার প্রশ্ন হচ্ছে কেন পারে না সেই কথাটা জানান যে মধ্যস্বত্বভোগীদের সঙ্গে আমরা পারছি না। এরা কারা? মধ্যস্বত্বভোগী যারা আওয়ামী লীগ সরকার থাকলে আওয়ামী লীগ হয়ে যায়, বিএনপি সরকার থাকলে বিএনপি হয়ে যায়, জাতীয় পার্টি সরকার থাকলে জাতীয় পার্টি হয়ে যায়, সবাই সমান হয়। তো এখন আমি ওনার প্রত্যেকটি মন্তব্যের সঙ্গে একমত আমি, যে নির্বাচনকে সবাই প্রশ্নবিদ্ধ করেছে, তবে সংস্কার চাই। প্রশ্নবিদ্ধ এখানে সংস্কার ছাড়াও কতগুলো প্রসঙ্গ আছে। এই যেটাকে প্রফেসর আনোয়ার হোসেন বলছেন যে আমরা গণতন্ত্রে ফেরত যেতে চাই, আর কেউ কখনো গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া গণতান্ত্রিক সেই জায়গাটাতে একটা হচ্ছে সংস্কারের তো ইস্যু আছে এবং কনসেনসাস কমিশন ডায়ালগে বসছে, কিন্তু অন্য কতগুলো ইস্যু সামনে চলে এসছে। একটা হচ্ছে যে নির্বাচন কবে হবে, সংস্কার করে না আগে নির্বাচন পরে সংস্কার, কতটা আগে কতটা পরে, এটা একটা বিতর্ক আছে। স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সংসদ নির্বাচন আগে, সেরকম একটা বিতর্ক এসছে। আওয়ামী লীগ, আপনি ফ্যাসিস্ট বলেন, স্বৈরাচার বলেন, যে নামেই ডাকেন, আওয়ামী লীগকে মানুষ বিতাড়িত করেছে এবং পালিয়ে গেছে। আওয়ামী লীগ বলতে আসলে আমি নেতৃবৃন্দকে বোঝাচ্ছি, বা সরকারে যারা ছিলেন বা তাদের দোসররা। কিন্তু এখনও গত 15 বছরে যে ভয়ের আবহ, ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ তৈরি করেছিল, সেখান থেকে বাংলাদেশ 6 মাসে মুক্ত হতে পারেনি, বরং একটা ভিন্ন ডিরেকশনে বাংলাদেশকে কেউ নিয়ে যাবার চেষ্টা করছেন, যেটাও অনেকে মনে করেন যে অত্যন্ত ভয়ানক এবং একটা অন্ধকার জগতের দিকে নিয়ে যাবার চেষ্টা। তো সব মিলে একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি নিজে কি মনে করেন, পরে প্রফেসর আনোয়ার হোসেন বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে 16 বছরের বা 15 বছরের যে ভয়াবহতা, এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত, যে জাতিসংঘ যে রিপোর্টটা দিল, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর একটা রিপোর্ট। এটা কোন সরকার করেছে, কিন্তু সরকারটা তো বাংলাদেশের ছিল। এবং এই রিপোর্টের পরে যারা এটা করেছেন, এবং সেখানে স্পষ্ট, আমি রিপোর্টটা নিয়ে যেটা বলি যে 18ই জুলাই ওদের যে জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সেই বৈঠক থেকে মানে লেথাল অস্ত্র ব্যবহারের জন্য উনি নির্দেশ দিলেন, যেটা ওয়ালবেট। এবং তারপরের দিন 19শে জুলাই শেখ হাসিনার নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সাথে সেখানে হত্যা এবং গুম করার নির্দেশ, যেটা জাতিসংঘের রিপোর্টে আমি পেয়েছি, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা লজ্জাজনক ব্যাপার। এবং বাংলাদেশ তো এর থেকে উত্তরণ হইতে হবে। এর থেকে উত্তরণ করতে গেলে ওই যে অবস্থা পড়ে যাওয়ার পরে বর্তমান যে সরকার হাবুডুবু খাচ্ছে, কোন দিকে যাবে। এবং এই জন্যই তাদের বর্তমান সরকার যে ভুলটা প্রথম থেকে করছে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নিয়ে আলোচনা করে, আর তাদের ভিতরে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আরেকটা প্রসঙ্গ আমি বলিনি, যেটা বলতে আমি, যে মানে যারা ক্ষমতায় আছেন ছাত্র নেতৃবৃন্দ, হ্যাঁ, তারা একটা দল করবার প্রক্রিয়ার মধ্যে আছেন, সেটাও আরেকটা দল করার রাইট তাদের আছে, অবশ্যই আছে। কিন্তু যে কেউ বাংলাদেশের কিংস পার্টি করবার রাইট আছে কিনা, সেটা রাইট আছে। তবে এটার ভিতরে একটা নৈতিকতা থাকা উচিত। নৈতিকতাটা যে জায়গাটা হচ্ছে, এটা যে
অনেকেই ক্ষমতায় থেকে আমাদের দেশে দল করছে, কিন্তু এটা নিয়ে আমাদের বিরোধিতা আছে সকলেরই। সেগুলো একটু ভিন্ন প্রকৃতির। হ্যাঁ, তোমরা একটা গণ অভ্যুত্থানের পরে তোমরা ক্ষমতায় আসছো, কাজেই তোমাদের ভিতরে এই গণ অভ্যুত্থানের রায়ে প্রথম জিনিসটা হলো স্বচ্ছতা, সততা অ্যান্ড ইন্টিগ্রিটি। এই গণ অভ্যুত্থান কিন্তু আমাদেরকে সেই শিখেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ছাত্র বন্ধুদের উচিত একজন নয়, সবাই এই পরিষদ থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করুক, এবং জনগণ যদি তাদের গ্রহণ করে আমাদের তো কোনো আপত্তির কোনো কারণ নেই। কিন্তু একজন রিজাইন করলেন, দুইজন ক্ষমতায় থেকে গেলেন, বা দুইজন করলেন একজন বা থেকে গেলেন। দুইজন করলেন একজন থেকে গেলেন, এটা এক ধরনের মানে আমি মনে করি না স্বচ্ছতা, এটা একটা অস্বচ্ছ প্রক্রিয়া। এবং ছাত্র বন্ধুরা যেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওনারা আমাদের যে গৌরব, ওনারা যে সম্মান আমাদের কাছ থেকে অর্জন করেছেন, এইটা করতে গিয়ে আমার মনে হয় ওনাদের সেই সম্মানটা অনেকাংশে খাটো হবে, সেটা করা ঠিক হবে না। এবং আমাদের যে প্রধান অ্যাডভাইজার, প্রধান যে ডক্টর ইউনূস সাহেব, একটা দেখলাম ডুবাসে ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে একটা ইন্টারভিউতে উনি এটাকে স্বাগত জানাইলেন। স্বাগত জানাইতে পারে ওনার, তবে এর মধ্য দিয়ে আমার মনে হয় যে উনি তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নিরপেক্ষ সরকার এসেছে। এই নিরপেক্ষ সরকারের কাজ যেমন সংস্কার, কিন্তু প্রধান কাজ হলো সংস্কারের গুলো করার জন্য প্রধান কাজ হলো একটা নির্বাচন। তো সেই নির্বাচনটাকেই ওনার ফোকাস করা উচিত। এবং এখনো পর্যন্ত আমি প্রধান যে উপদেষ্টার কাছ থেকে কোনো স্পেসিফিক তারিখ, উনি বলছেন ডিসেম্বরের সম্ভাবনা রয়েছে। তো এরকম সম্ভাবনা তো অনেক কিছুই সম্ভাবনা হইতেও পারে, নাও হইতে পারে। এইরকম অবস্থা থাকলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অলরেডি ভেঙে গেছে। স্যার যেটা বললেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা এখন তো তাইলে এখনকার এই সিন্ডিকেট কারা চালাচ্ছে? তো সবচেয়ে বড় জিনিস যেটা, যে আওয়ামী লীগ, আমার মনে হয় যে এই লিগেসি, আওয়ামী লীগ যে এই সমাজকে, এই রাষ্ট্রটাকে যেভাবে ধ্বংস করে গেছে, এখান থেকে উঠায় আনতে এটার জন্য যে ধরনের মানসিক, রাজনৈতিক প্রজ্ঞা, বিজ্ঞতা এবং অনেস্টি দরকার, সেইটা পরিপূর্ণ বোধহয় এই সরকারের ভিতরে নাই। যার কারণে এখানে আপনার বিভিন্ন রকমের মতদ্বৈততা দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের সমন্বয়। একজন বলতেছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, পরে এটা আরেকজন বলতেছে যে না এইটা। তারা আলোচনা করে, তাদের ক্যাবিনেট মিটিং হয়, তারা এগুলি আলোচনা করে না। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে প্রচণ্ড একটা সমন্বয়হীনতা চলছে। এই সমন্বয়হীনতা দিয়া একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না। আমাদের সংবিধানের যেমন আওয়ামী লীগ, মানে আমি বলবো নির্বাচনটা সব দলেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে এটা ইতিহাসে একটি বিরল এক ঘটনা। নির্বাচনকে তারা যেভাবে করছে। আর আরও দু একটা কথা আওয়ামী লীগ সম্পর্কে আমি একটু বলতে, খুব ছোট্ট করেই বলি। স্যার যেটা বলছেন যে ৭১-এর যে একাত্তরে ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের জন্য, কিন্তু দেখেন দেশ স্বাধীন হওয়ার পরেই আওয়ামী লীগ এককভাবে সেই ঐক্যটা ভেঙে দিল। তারা এককভাবে মুক্তিযুদ্ধের মানে দাবিদার হয়ে গেল। এবং এই এককভাবে মুক্তিযুদ্ধের দাবিদার হওয়ার কারণেই আওয়ামী লীগ একটি একনায়ক দল হিসাবে প্রতিষ্ঠিত হলো। আর যদি সকলকে নিয়ে করতো, যেমন জনগণ সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের মালিক জনগণ, স্যারে বলছেন আর্টিকেল 7 অফ দি কনস্টিটিউশন, এটাকে প্রথম পদদলিত করলো 4th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। 4th অ্যামেন্ডমেন্টে
কারণ আমাদের জনগণের ক্ষমতার উৎস কোথায়? ক্ষমতার উৎস হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে, এই ইউনিয়ন কাউন্সিলতে আরম্ভ করে জনগণকে ক্ষমতায়ন করা। কিন্তু 4th অ্যামেন্ডমেন্টে সেই স্থানীয় সরকার নির্বাচনকে বাতিল করা হলো। এটা একটা মুক্তিযুদ্ধের পরে এই ধরনের একটা অ্যামেন্ডমেন্ট যেই সরকার আনে, তারা তো কোনো দেশপ্রেমিক সরকার ছিল না, এবং এটা তারা 16 বছরে আরও প্রমাণ করেছে। এবং আগামী দিনে আমি মনে করি এটা খুবই কঠিন কাজ, যারাই ক্ষমতায় আসেন এটা ভাবলে চলবে না যে ক্ষমতায় আসলেই সব কিছু করে ফেলতে পারবেন। এটার জন্য যে প্রজ্ঞা, মেধা এবং ইন্টিগ্রিটি দরকার, যেই ক্ষমতায় আসুক, তা না হলে দেশ আবারও পিছনের দিকে চলে যাবে। জি, প্রফেসর সুজানুর হোসেন, ফাইনাল রাউন্ড। ধন্যবাদ। বেশ কতগুলো প্রসঙ্গ এনেছেন যেগুলো আলোচনার অপেক্ষা আছে বলে মনে হয়। দেখুন, 1971-এ ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত বিচারপতি আবু সাইদ চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যর পদ থেকে পদত্যাগ করেছিলেন, তাকে ইন্দিরা গান্ধী বলেছিলেন যে দেখুন, আর যাই হোক, বাংলাদেশে যেন সামরিক শাসন না হয়। সেই বাংলাদেশে সামরিক শাসন হয়েছে, সেই বাংলাদেশে রাজনৈতিক হত্যা হয়েছে, এবং সেই বাংলাদেশে কুদেতাও হয়েছে, সেই বাংলাদেশে আয়নাঘরের মতো প্রসঙ্গ এসছে। সব কিছু মিলে আতাউর রহমান ঢালী যেমন বললেন যে 20 তারিখে আগস্ট মাসে আর জুলাই মাসে প্রধানমন্ত্রী হত্যা অনেক কিছুই ভাবনা চিন্তায় রেখেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য। সেটা তো বাংলাদেশের পথ নয়। 1, 2, বাংলাদেশে দেখুন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সবই তরুণদের অবদান। তরুণরা আন্দোলন করেছে। ভাষা আন্দোলন বলুন, 62 শিক্ষা আন্দোলন বলুন, 68, 69 গণ অভ্যুত্থান বলুন, সব কিছু। কিন্তু দেখুন, ক্ষমতা কিন্তু পরবর্তী সময়ে চলে গেছে প্রবীণদের হাতে। তরুণদের আছে এক্সুবারেন্স, আর প্রবীণদের আছে এক্সপেরিয়েন্স। এক্সুবারেন্স আর এক্সপেরিয়েন্স দুটো এক হতে হবে। কিন্তু এমনকি 90 এরশাদ বিরোধী স্বৈরাচার কে না করেছে? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে স্বৈরাচার কে না করেছে? আমি ব্যাখ্যা করলাম না, এটা বুঝে নেবেন। স্বৈরাচার সবাই করেছে। তো স্বৈরাচার যেন না আসতে পারে, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার সহ্য করা হয় না, কখনোই করা হয় না। তো সেটা আর একটা কথা হলো নির্বাচন। সত্যি কথা, আমি তার সঙ্গে একমত। প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচন ডিসেম্বর মাসে হতে পারে বলে বলেছেন। নির্দিষ্ট করে কোনো তারিখ কিন্তু এখনো পাইনি আমরা। সম্ভাবনার কথা বলেছি। আর সম্ভাবনার কথা আছে। যদি সব দল একমত হয়, তিনি বলেছেন। সব দল বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন সেটা তো আমি বুঝি না। সব দল একমত হয়, আচ্ছা যাকে কাজেই আপনাদের দায়িত্ব ছিল নির্বাচন। কারণ গত 6 মাসের দৃশ্যমান কোনো পরিবর্তন বা পরিবর্ধন কোনোটার একটিও আমি দেখিনি এখনো। আচ্ছা, এবং সমাজ এবং রাষ্ট্র বিকৃত হয়েছে ঠিকই, কিন্তু এই সমাজ এবং রাষ্ট্রকে ঠিক পথে আনবার জন্যে যে মেধা প্রজ্ঞা কথা বললেন আপনি, সেই মেধা প্রজ্ঞাকে এখন আমরা পাচ্ছি কিনা সেইটা প্রশ্ন। কাজেই কবি শামসুর, আমি যখন বাংলা একাডেমির মহাপরিচালক হলাম, তখন আমার সভাপতি ছিলেন কবি শামসুর রহমান লিখতেন তিনি। তার একটা কবিতার পংক্তি আছে, উদ্ভবটা উটের পিঠে চলেছে স্বদেশ। সেই কথা দিয়ে শেষ করছি। সম্মানিত উপস্থাপক, থ্যাংক ইউ। মিস্টার আতাউর রহমান ঢালী, ক্লোজিং রিমার্কস। স্যারের একটা কথা ধরে পুরানো একটা কথায় যেতে চাই। সামরিক শাসন নিয়ে ইন্দিরা গান্ধী যে কথাটা বলেছিলেন, তো সবচেয়ে দুর্ভাগ্য
যে বিএনপি সামরিক শাসন থেকে আসছে ভিন্নভাবে, এরশাদ সাহেবও সামরিক শাসন থেকে আসছে। কিন্তু দেখেন আমাদের দেশে যে কটা সামরিক শাসন আসছে, আওয়ামী লীগ প্রত্যেকটা সামরিক শাসনের সুবিধাভোগী হয়েছে। প্রত্যেকটি সামরিক শাসনের 75-এ যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো তখন বাকশাল বের করে এই আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ দিয়ে এই সুবিধা নিল। এরশাদরে বলল যে আমি অখুশি নই এবং এরশাদের সাথে এরশাদের বৈধতা দিল। আবার মইনুল আহমদকে বলল আমাদের সরকার। তাহলে এই আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগের এই যে চরিত্র, আওয়ামী লীগ নিজেকে একটা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে। আমি এই জন্য বলি স্যার, স্বৈরাচার আর ফেসিবাদ, অন্যেরা ছিল যারা ক্ষমতায় ছিল তারা স্বৈরাচারী শাসক ছিল, কিন্তু ফেসিবাদ ছিল না। ফেসিবাদ একমাত্র আওয়ামী লীগই বাংলাদেশে আনয়ন করেছে এবং এই ফেসিবাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনও কিন্তু এই ফেসিবাদ রয়ে গেছে। আপনার বিচার বিভাগ বলেন, প্রশাসন, আওয়ামী লীগ তো বিচার প্রশাসন সব কিছু খেয়ে ফেলছিল স্যার। সেই সময় স্যার আপনি যদিও মাঝে মধ্যে শেখ হাসিনাকে আপনার বক্তৃতায় অনন্য উচ্চতায় আপনি নিয়ে গেছেন, আবার সমালোচনাও আপনি করেছেন। আপনি দুটোই, আমার টক শোগুলি প্রমাণ। আমি কিন্তু দুটোই, আপনি তাকে অনন্য উচ্চতায়ও নিয়ে গেছেন, আবার তার সমালোচনাও করেছেন, ব্যালেন্স করার মধ্য দিয়ে। কিন্তু শেখ হাসিনা যে ধ্বংস, শুধু আওয়ামী লীগ না, শেখ হাসিনা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ধ্বংস করলেন, এটা আর কেউ করেনি। আর কেউ মুক্তিযুদ্ধের চেতনাকে এইভাবে ধ্বংস করেনি। আবার দেখেন এখন উনি ভারতে চলে গেছেন, জানি না কী কারণে উনি, মানে যতবারই হয়েছে ভারতে চলে গেছে, ভারতকে তার দেশ মনে করেন কিনা, বাংলাদেশকে তার দেশ মনে করেন কিনা। ভারতে বসে উনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আর এখানে কিছু অর্বাচীন এই উস্কানিতে পা দিচ্ছে। এটা একটা এখানে আমার মনে হয় এই উস্কানির বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে এই ধরনের জিনিসকে প্রতিহত করে। কোন ধরনের জিনিস? ধরেন শেখ হাসিনা বক্তব্য দিল, তার পরের দিন দেখলাম 32 নম্বর, না একই দিনে বক্তৃতা দেওয়া শুরু করার আগেই আর কি বক্তৃতা দেবেন ঘোষণা দেওয়ার পর, ওইটা শোনার সাথে সাথে হয়ে গেল। ভাই 5ই আগস্ট থেকে 8ই আগস্ট সরকার ছিল না, তখন যা কিছু করতো মানুষ মেনে নিত। কিন্তু 6 মাস পর আইসা আপনি এই ধরনের কর্মকাণ্ড, স্পেশালি 32 নম্বর, এটা আমাদের দেশের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত এই বাড়িটা যদিও শেখ মুজিবের বাড়ি ছিল, কিন্তু এটা একটা ঐতিহাসিক বাড়ি। এটাকে ভাঙা কোনো প্রয়োজন ছিল না। তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের অত্যাচারের বিরুদ্ধে, আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে, গুম খুন যা কিছু করেছে তার বিচার করো এবং তাদের বিচার হওয়া উচিত। কিন্তু এই ধরনের প্রভোকেশনে যদি পা দেয়, তাহলে কিন্তু আওয়ামী লীগই লাভবান হবে, এটা আমি মনে করি। এবং আমি আহ্বান জানাবো আমাদের বন্ধু রাষ্ট্র, সারা জীবনই আমরা বলে আসছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তো বন্ধুত্বেরও মাপকাঠি আছে। ওনাদের উচিত হবে শেখ হাসিনাকে থামানো। এবং স্যার উনি একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, আমার মনে হয় ওনাদের মতো লোকরাও এটা বলা উচিত যে তুমি এগুলি স্টপ করো বিদেশে বসা। তো উনি সবসময় বলতেন তারেক রহমানরে কিছু হইলে দেশে আইসা বিচার ফেস করো, তো সেইটা কি বিচার ছিল? তো এখন যদি ওনাকে বলি যে আপনি দেশে আসেন, আইসা বিচার ফেস করেন, ওনার কথাই বলি, উনি সবসময় আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানরে বলতেন বিদেশে বসে রয়েছেন, এখানে এসে বিচার ফেস করেন। এখন আমি শেখ হাসিনাকে বলবো আপনি আসেন, আইসা ট্রাইব্যুনাল ফেস করেন, তাইলে বুঝবো আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ। কিছু বলবেন জাস্ট 1-1.5 মিনিটে? ধন্যবাদ। আমি ছোট করে বলি,
বাংলাদেশের ইতিহাস স্বৈরাচারের ইতিহাস, ফ্যাসিবাদের ইতিহাস। ফ্যাসিবাদ শব্দটির অর্থ যদি বুঝি তাহলে তাই 1, 2, 32 নম্বর ভাঙচুর, 677 নম্বর বাড়ি, 32 নম্বর সড়কে ভাঙচুরের কোনো প্রয়োজন ছিল না মনে করি। এটি করে, আর সবচেয়ে বড় কথা হলো, স্যার আমি ওই যে বলছি যে এটা 5 থেকে 8 তারিখে করলে কেউ না, নোবডি উড হ্যাভ টেকেন ইট আদারওয়াইজ। কিন্তু যে কোনো সরকারের তদন্ত করা উচিত, তদন্ত হয়নি, কোনো তদন্ত হয়নি। তো এটা আমি মনে, কেন তদন্ত হয়নি? আইন শৃঙ্খলা বাহিনীকে কেন দেখেন? আপনিও দেখেছেন, আমিও দেখেছি টেলিভিশনে। কেন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না? কেন তদন্ত হয়নি? এইসব প্রশ্নের উত্তর আমি চাই। আমি দেশের নাগরিক হিসাবে, এই দেশের মানুষ হিসাবে আমি সব প্রশ্নের উত্তর চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আতর রহমান ঢালি এবং প্রফেসর ডক্টর সুজান হোসেন, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার অতিথিরা বলছিলেন যে দেশে বাংলাদেশকে গণতন্ত্রে ফেরত নিয়ে যেতে হবে এবং তার জন্য যা করণীয় সেটা করতে হবে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার একটা সংলাপ শুরু হয়েছে, কার সঙ্গে ঐকমত্য সেটা একটা বড় প্রশ্ন, কী বিষয়ে ঐকমত্য সেটা আর একটা প্রশ্ন, এবং খুব যে ওনারা আশাবাদী সেটা আমার কাছে এই আলোচনা থেকে মনে হয়নি। এবং ওনারা যেটা বলছেন যে এই সরকারটি, অনেকেই বলেন যে এখানে, কেন প্রধান উপদেষ্টা নিজে বলেছেন ছাত্রদের কর্তৃক তিনি এবং তার সরকার নিয়োগকৃত এখানে সমন্বয়কদের 3 জন আছেন। সো সমন্বয়কদের সরকার যদি আমরা বলি তাহলে বলতে হবে যে সেখানে সমন্বয়হীনতার যথেষ্ট ঘাটতি আছে, আমার অতিথিরা বলবার চেষ্টা করেছেন। এবং অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ কবি শামসুর রহমানের কথা উদ্ধৃত করেছেন প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। এবং সে কথা বলেও আবার তিনি একথাও স্মরণ করে দিয়েছেন যে বাংলাদেশের মাটি কখনো স্বৈরতান্ত্রিকতা সহ্য করে না। যারা যেভাবেই চিন্তা করেন না কেন, কথাটা যেন মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।